শালুক ফুলের লাজ নাই, লিখেছেন রাজিয়া রহমান। পর্ব 6। সারা রাত ধরে শালুক ছটফট করে কাটিয়েছে। কি হচ্ছে ধ্রুবর রুমে কে জানে। ধ্রুবকে ভীষণ কষ্ট হচ্ছে। আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো। শালুক নিজেই উঠে গেছে সাত সকালে। ধ্রুব বের হলো একটা হলুদ টি শার্ট পরে। শালুকের সাথে ধ্রুবর দেখা হলো সকালের নাস্তার টেবিলে। বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে। হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞাসা করলেন, এ কী অবস্থা তোর ধ্রুব, এসব কি? ধ্রুব ঘাট চুলকে জবাব দিল, কী জানি চাচি, বুঝতেছি না। সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি। শালুক দেখলো ধ্রুব সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে। দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো। আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তার টেবিলে। শালুকের চোখে পানি দেখে আদনান বলল, কিরে ফেলটুস, কাঁদছিস কেন? শালুক দ্রুত চোখ মুছে নিল। ধ্রুব এক নজর সেদিকে তাকিয়ে আবারও খেতে লাগলো। আশা হেসে বলল, শালুক, তোমাকে কেমন মন মারা লাগছে আজকে? শালুক জবাব দিল না। তার আগেই আদনান হাসতে হাসতে বলল, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে, ওর পেছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে। গাধা দিয়ে তো আর হাল চাষ হয় না, ওরে দিয়েও আর পড়ালেখা হবে না। তুমি আমাদের আকিফকে আসার পর থেকে দেখেছো শালুকের মতো করতে? দুজনেই সেম ক্লাসে পড়ে। আকিফ তো পড়া টেবিল থেকে নড়ানোই যায় না। আর শালুককে দেখো, যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির, এই নিজেরই বোচা নাক নিয়ে। শালুক শক্ত হয়ে বসে রইল। ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধ্রুবর সেই দৃষ্টিকে পাত্তা দিল না, বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হলো। শালুকের এইসব কিছুই কানে গেল না। সে ভাবছে ধ্রুবর কথা। ধ্রুব তো গতকাল এমনিতেও মন খারাপ ছিল। মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি। কেন এমন একটা কাজ করলো শালুক? এত বোকা কেন সে? ভেবে পেল না শালুক। হাসনা এসে জিজ্ঞাসা করলো, বসে আছিস যে, স্কুলে যেতে হবে না? শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল, ওর আর স্কুলে গিয়ে কী লাভ চাচি? এরকম নিরেট গাধা কি আর এদেশে আছে? ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার, এই মাথায় আসলে কি আছে। ও পরে কী হবে? আর পড়ালেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও। ধ্রুবর এবার প্রচণ্ড রাগ হলো এসব শুনে। তবে শালুকের সামনে কিছু বলল না। শালুক এবার ভীষণ কষ্ট পেল। এই লোকটা তখন শালুকে ক্রিটিসাইজ করে কথা বলে। সবসময় সব দুষ্টামি মশকরা মানুষের হজম হয় না। যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে। শালুকেরও লাগলো ভীষণ। আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটে ফোটাও এখন আর মনে নেই। বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয়। সেদিন আফিফাকে কীভাবে ধমকেছে শালুক তা দেখেছে। পড়ালেখার জন্য ধ্রুব তো তাকে বকাঝকা করে, তা তো কখনো এমন করে না যে শালুকের মনে আঘাত লাগে। উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল, আমার মাথায় কী আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুৎসিত মনটাকে আগে পরিষ্কার করো। ধ্রুবর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ। মাথা নিচু করে ধ্রুব মুচকে হাসতে লাগলো। বাহিরে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। শালুক উপরে চলে গেল। আশা হেসে বলল, ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান, তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো। ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয়। তুমি সবসময় শালুকে হার্ট করে কথা বলো। ধ্রুবও কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন। ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদেরও রিকোয়েস্ট করে এসেছে শালুকের জন্য একটি স্পেশাল কেয়ার নেওয়া হয়। তুমি কেন এমন বিহেভ করো আদনান? আদনান জবাব দিতে পারলো না। কিছুটা রুষ্ট হলো আশার কথায়। সারাক্ষণ আশার ধ্রুবর প্রশংসা করে আদনানের তা সহ্য হলো না। শালুক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এলো। কোনো দিকে না তাকিয়ে হনহন করে বের হয়ে গেল। টিফিনের টাকাও আজকে নিল না শালুক। ধ্রুব চেয়ার থেকে উঠে শালুককে ডাকলো, কিন্তু শালুক দাঁড়ালো না। আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, কথা বলার সময় ভেবে বলিও। শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না। সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে। ধ্রুব দ্রুত উপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আশা পথ আটকালো ধ্রুবর। জিজ্ঞাসা করলো, কোথায় যাবে? আমিও যাবো, চলো। ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল, শালুকে ছাতা দিয়ে আসতে হবে, বৃষ্টির পানিতে শালুকে অ্যালার্জি আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল। ধ্রুবর পিছু পিছু আশাও বের হয়ে গেল। আদান বসে বসে আশার ছুটে যাওয়া দেখলো। আকাশ আরও অন্ধকারও হয়ে আসছে, কেমন গুড়গুড় শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। আশাকে ফেলে ধ্রুব ছুটে গেল। শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে। মেঘের ডাককে শালুকের প্রচণ্ড ভয় পায়, সেই ছোটোবেলা থেকেই। একা থাকলে শালুক মারাত্মক ভয় পেয়ে যেতে পারে ভেবে ধ্রুব দৌড়াতে লাগলো। রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে। শালুকের রেগে গিয়ে দ্রুত হাঁটছে ধ্রুব দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুব বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায়। আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত।
বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটি বদ্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো। অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে ধরে রাখলো, যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোঁটা না আসে শালুকের গায়ে। ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো। আশা ভীষণ ভালো লাগছে ভিজতে। ধ্রুবকে ডেকে আশা বলল, ভিজবে ধ্রুব, আসো। ধ্রুব হেসে বলল, এখন না আসা, শালুক ভয় পেতে পারে। হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো। শালুক ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে চেপে বলল, শালুক শোন কী হয়েছে একবার, আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে। শালুকের হঠাৎ করে হাসি পেল। মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এটুকু বুঝে গেল ধ্রুব ভাই আসলে গল্পটা বলতে চাইছে শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায়। যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায়, সে কিনা এখন নিজ থেকেই শালুকের সাথে কথা বলছে অনবরত। শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে। একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে, অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল। কিভাবে পারলো শালুক এরকম করতে? ধ্রুব বলল, আচ্ছা তোকে একটি কৌতুক বলি শোন। রেলওয়ে ইন্টারভিউ হচ্ছে, একটি চটপটে ছেলেকে সবাই ইন্টারভিউ একটু বাজিয়ে নিতে চাইলেন। ধরো একটি দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলে লাইন ভাঙা, তুমি কি করবে? ট্রেন থামাতে লাল নিশান উড়াবো, যদি রাত হয় লাল আলো দেখাবো, লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো। বোন কি? কেন? ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। আশা হেসে উঠল শব্দ করে। শালুক মুচকি হাসলো। ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল, শালুক, পড়ালেখা ব্যাপারটা এমন কঠিন কিছু না। মানুষ চাইলেও পারে, কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিচ্ছু নেই। মানুষকে এই জন্যই তো আশরাফুল মাখলুকাত বলা হয় শালুক, সৃষ্টির সেরা জীব। তবে তুই কেন তা অবহেলা করছিস বল? লেখাপড়া শুধু নিজের জন্য হয়, সব কিছু সবাইকে দেওয়া যায়, মানুষ ছিনিয়ে নিতে পারে, পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে। তুই তো এমন ছিলি না শালুক। ছোটোবেলায় আমার হাত ধরেই তো লেখাপড়ায় হাতে খড়ি হয়েছিল। তবে কেন দিনে দিনে লেখাপড়ার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই? তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হয়েই? সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ, নিজেকে নিজে জিজ্ঞাসা কর কেন এমন করছিস। এখনও সময় আছে শালুক, বাকি জীবন পড়ে আছে সামনে। শালুক কিছু বলল না। আসলেও শালুক জানে না ঠিক কিভাবে সে পড়ালেখায় এত পিছিয়ে পড়েছে, কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার। হুট করেই শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে, বেশ ভালো করে পড়তে হবে, যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে। মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল, সব কিছু ভালো লাগতে শুরু করলো। এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে, আশাকেও এখন শালুকের ভীষণ ভালো লাগছে। ধ্রুব ভাইকেও ভীষণ ভালো লাগছে। এই যে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও ভালো লাগছে শালুকের। বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল। ধ্রুব আর আশা বাড়ির দিকে পা বাড়ালো। কিছুটা দেওয়ার পর আশা বলল, ধ্রুব, শালুককে ভীষণ ভালোবাসো তুমি, তাই না? ধ্রুব চমকালো ভীষণ। শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম, যার কথা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বোঝেনি, যাকে সন্তপণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে। আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব। তারপর বলল, না তো, তেমন কোনো ব্যাপার না। আশা হাসলো। তারপর বলল, আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো, যেমন তেমনই নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব, তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবে ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়, বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। ঝিরিঝিরি বৃষ্টির জল হাতের মুঠো নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তটাকে লুকিয়ে রেখে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল, তাকে এরকম কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। ধ্রুব বলল, তুমিও তো কম লাকি নাও আশা, আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো। আদনান ভাইও তো অনেক ভালোবাসে তোমাকে। শুনে আশা হাসলো ভীষণ। তারপর বলল, তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনও সেটা দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমি লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশার ধ্রুব ফিরে আসার। দুজনে ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পরে। আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপ্টে আছে। আশাকে ভীষণ কামনীয় লাগছে। আদনানের ভীষণ রাগ লাগলো। ধ্রুবকে আশার প্রেমে পড়ে গেছে।
আশা কি ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে, জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি, ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছা করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রংঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু কিছু বলল না। আশাকে এইসব কিছু বললে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন, কেন এমন ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবু আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া, সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করে দেবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এর জন্যই তো আমেরিকায় থাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খুঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনের চেয়ারে বসে বলে, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলো, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব আদনান স্টোরি বলতে পারে না, ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সবসময় তো আর এইসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে কথা বলো না ধ্রুব, কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরও অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব, তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহার। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে মনে হচ্ছে ধ্রুবর। বাড়ির পেছনের পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরে পানিতে যে পরিমাণ জার্মস আছে, মাই গড। ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে আদনানও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকা যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব এসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান ভীষণ খুশি হলো। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোমান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছে তুমি আশা? কী বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলে, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিমিয়ে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসব ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো। তারপর বলে, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তা তুমি কি করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ করে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান, তোমাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠলো। আশার হাত চেপে বলল, কী ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিতে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে বাড়ি পর্যন্ত এসেছি, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে, অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। কিন্তু তুমি ওর স্টাডি রুমে ঢুকে আমার সরাসরি স্ক্যান করে ফেলেছো। এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে।
আদনান কী বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবকে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থা রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বলেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুমে মেনে চলার মানুষ নেই। সেলিম সাহেব ভীষণ রাগ উঠে আছে গতকাল থেকে, দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে। তারপর বলল, কী বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যা কথা এটা, আমি কারো ছেলে নেই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেদিন আমি আপনার পা ঝরিয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিনও আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোটোবেলা ছোট ছিলাম, কিন্তু অবুঝ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরও শুনতে চান কিছু? আর কি বলেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগে ধ্রুব বললেন, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগম আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে বেরিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলেন, খুশি হয়েছেন মেজো ভাইজান? আপদ বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কীভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানাকড়িও তার পেছনে খরচ করতে হয়নি। তবু কীভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি করে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো, কই? তখন তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসেমশাই ঘাট ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সে বাড়িতে? তার জন্য। তখন তো কেউ এই ছেলের কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে এসেছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দেবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বুঝাবেন এখন তিনি এই কথা? কারো আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবের চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলাও কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেলে একবার গিয়ে দেখলো মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতার সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, দাদিকে সবাই এমন চুপ করে আছে কেন? সিতারা বেগম কেঁদে কেটে বললো, কেঁদে কেটে, আমার ভাইয়ের যে পড়া কপাল রে বই না, আমার ভাই রাগ করে কই গেছে যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাইয়ের বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। কাঁধে ঝাঁক পাখিরা নিড়ে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল বিধাতা? কি হতো যদি আরেকটু কম দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকে চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবে মাত্র 1 সপ্তাহ হলো। এখনও গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করলেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে এসেছেন। সবাই আগ্রহ নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা।
শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেসব বলেন। এমনই এক বিকেলবেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি পরনে শাড়ি পরনের মেয়ের উপর। সবাই ভয়াবহ ভয়ে চমকে উঠল মেয়ের সিঁথিতে সিঁদুর দেখে। সেলিম বাড়িতে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলেদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনই ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালি বিয়ের পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি এক মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে দুই বাড়ি হওয়ায় লোকজন তামাশায় করার ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না। নিজের স্ত্রীর জন্য সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় বাবার নয়নের মণি ছিল দীপালি, দুই ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিকভাবে দীপালি দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বৌঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত তার লম্বা ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত, বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীরও ধ্যান ভেঙে যাবে, সেখানে সেলিম এমন কি। নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতো না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না, এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে, এর চাইতে মরণও ভালো ছিল। তেমনই দীপালির বাবা মা ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকেই দীপালি মা বাবাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটাবার বাবা মাকে দেখার জন্য আম্মুর প্রাণ আনচান করে। মা হওয়া যে কী কষ্টের তা টের পেল দীপালি, এবং সেই সাথে বুঝতে পারলো কী ভুল সে করে ফেলেছে। মাঝে মধ্যে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। একসময় ধ্রুব হলো, দীপালির মনের অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না। মুক্তি পেতে চাইল সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালি কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মায়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপন্ত ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না, এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সব কিছু ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে, একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে রেখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এটুকু লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী ছেড়ে ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছর এটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষের ভালোবাসা যায়, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুবর মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্ছি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিমের স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলে ধ্রুবকে ইচ্ছে মতন মারতেন। মার খেতে খেতে ধ্রুব সরাসরি কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট ধ্রুব কি বুঝতে পারতো তার বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদতো না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদতো না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে দুপুর ভীষণ খারাপ লাগে।
ছিচকা দুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে, খাবার খেতে গেলে কাঁদে, গোসল করাতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট মেয়েটার কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসের তাতে? সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত যখন তিনি দেখতেন ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন, টপ টপ করে চোখ থেকে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলে আদুরের বিড়ালের মতো বাবার কোল ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন আবার। তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে সব কিছুর ঝাল মেটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন খারাপ করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলে একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সেটা সে জানে। ধ্রুব সেদিন আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাবা বাড়ির সামনের গেট খোলা ছিল। ধ্রুব ভিতরে ঢুকেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলার ঘরে জানালার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সব কিছু ভুলে গেল। ছুটে আসতে চাইল ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগেই নিজের 2 দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসেমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে বলে, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এসব শুনে সেলিম বাড়ির বাহিরের আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারলেন। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথায় ব্যথিত হয়েছে তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজের যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়ে গেছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে নতুন মা না আনেন। কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো, তোর বাপে বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো, রাতে যদি বাবার সাথে না ঘুমাতে পারে সেই ভয় ধ্রুবর বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিনে নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজে অনুশোচনা করেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোষ তো করেছে ছেলে। কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কীভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? 2 ধর্মের অপমান করলো তারা।